আমাদের আমিনুল ইসলামের প্রেসিডেন্ট সাহেব যেসব ডিসিশন নিয়েছেন, এটার রেসপন্সিবিলিটি অ্যাকচুয়ালি ওনার কাছে বর্তায়। কমিশন বলবে ডেফিনেটলি ওনারা যে স্কেজুল দিয়েছিল সেই স্কেজুল অনুযায়ী আমাদের 7টার সময় কিন্তু এই এই কাউন্সিলর লিস্ট প্রকাশ হওয়ার কথা, মানে প্রকাশ হয়ে ওনার কাছে যাওয়ার কথা। এরকম কালকে 10টার সময়, যেহেতু আমরা জাস্ট এখনই হচ্ছে যে আজকে হবে বা কালকে সকালে যাবে, উনি এখন ওনার ডিসিশনের অপেক্ষায় আমরা। আমার মনে হয় যে প্র্যাকটিক্যালিটি অনুযায়ী হয়তো এই স্কেজুল রিঅ্যাডজাস্ট হবে। একটা ইলেকশনে দুটো পক্ষ হয়, আপনার একটা পক্ষ বা ক্রিকেট বোর্ড একটা পক্ষ। এখন যিনি প্রেসিডেন্ট আছেন উনি কন্টেস্ট করতে চান, উনি বলেছেন যে উনি নেক্সট প্রেসিডেন্ট হতে চান, আরেকজনও বলেছেন যেগুলো কেউ হতে পারে যখন একবার সে বোর্ড ডিরেক্টর হয়ে যাবে ইলেকশনে। তবে এই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করা যেত না? এই যে এতবার যে এক্সটেন্ড হলো, why was it so extended so many times? ডেফিনেটলি অ্যাভয়েড করা যেত যদি আমি মনে করি, কিন্তু যেহেতু প্রেসিডেন্ট সাহেব নিজে মনে করেছেন যে এই ক্রিটিক্যালিটি আছে, এই যে 4 ক্লাব একটু অ্যাকোমোডেট, এই প্রথম কথা যে এই 4 ক্লাবের আপনার জানেন ডিসপিউট চলছিল আমাদের, হ্যাঁ, তারপরে বিভিন্ন জেলায় আপনারা জানেন একটা অ্যাডহক কমিটি অ্যান্ড এইসব চলছিল। সেই জন্যে উনি সবার সাথে প্রথম এক্সটেনশনটা হয়েছিল তখন টাইম ক্যালকুলেশনের জন্যে, আর সেকেন্ডটা তো উনি ওনার ক্ষমতা বলে উনি করে দিয়েছেন। উনি মনে করেছেন যে এই টাইমটা লাগবে টু আপনার অ্যাকোমোডেট মোর কাউন্সিলর্স অ্যান্ড ইলেকশনটা যাতে একটা পার্টিসিপেটেড, সবাই দ্বারা পার্টিসিপেট হয়। কোনটা? ওই যে 6টা বলে দিছি আমাদের লিগালি। আমি একটা কথা বলি যে 6টা পর্যন্ত আমরা ভেরি ক্লিয়ারলি লেখা আছে যে 6টা পর্যন্ত আমরা রিসিভ করব। এখন 6টার পরে লিগ্যালিটিটা কি হবে সেটা আমরা একদম ক্লিয়ারলি পরে দিতে পারেন, হ্যাঁ, কিন্তু এখন তো মানে এখনও যদি কেউ দেয়, ধর লিস্ট হওয়ার আগ পর্যন্ত কেউ যদি দেয়, যেটা ডিসিশন হয়েছে আমরা সবটাই পাঠিয়ে দিব টু ইলেকশন কমিশন, যে এইগুলি পরে বলছে। সো লিগাল বাইন্ডিং হিসাবে উনি ওনার উপরে থাকবে, রাইট? সেটা হচ্ছে সবারই একটা মনে সন্দেহ তৈরি হয়েছে যে এই যে কাউন্সিলর লিস্ট প্রকাশ না করা, এইটার পেছনে একটা অন্য উদ্দেশ্য রয়েছে এবং আগামীকালও এখানে ইনক্লুশন করা হবে। মানে সবার ধারণা, এটা সন্দেহ, এই ইনক্লুশন করার জন্যই, আন্ডারহ্যান্ড ডিলিং করার জন্যই এটা করা হচ্ছে, মানে এই প্রকাশ করা হচ্ছে না, করা হচ্ছে না। হ্যাঁ, এটা তো ধরেন আপনারা হয়তো চিন্তা করছেন কনস্পিরেসি থিওরি, কিন্তু এখানে আমি আপনাকে ক্লিয়ার করতে পারি দেয়ার ইজ নো কনস্পিরেসি থিওরি, বিকজ অফ দি প্রবলেমস অ্যারাইজড ডিউরিং দ্য প্রসেস। হ্যাঁ, সেই প্রসেস অনুযায়ী আপনার এটা ডিলেড হয়েছে। হ্যাঁ, বলেন। এটা ইলেকশন কমিশন ডিসাইড করবে। আই এম শিওর যে ইলেকশন কমিশনের একটা ধাপের পরে ধাপের যে টাইমটা, সেই টাইম পিরিয়ডগুলো ওনারা প্রদান করবেন, বাট এটা ডিসাইড করবে ইলেকশন কমিশন। ভাই লাস্ট 2টা প্রশ্ন। আচ্ছা বলেন, আপনি বলেন। আর 3টা প্রশ্ন। তাদের ভোটাধিকার ক্যান্সেলেশনের কোনো সিদ্ধান্ত হয়নি, কারণ এটি একটি অনুসন্ধানধীন, ইট ইজ আন্ডার ইনকোয়ারি, আর ইনকোয়ারি থাকা অবস্থায় কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। আর আমাদের সংবিধানে ক্লিয়ারলি বলা আছে যে ফৌজদারি আইনে যদি দ্বন্দ্বপ্রাপ্ত হয় তাহলে একমাত্র ডিসকোয়ালিফিকেশন হবে। সো সেটার কোনো প্রশ্ন ওঠে না। না না, আমার তার সেক্রেটারিয়েট তৈরি করছে, ওনার সেক্রেটারিয়েট তৈরি করা হচ্ছে আন্ডার আওয়ার সিইও। হ্যাঁ, সিইওর দায়িত্বটা হচ্ছে সিইও উইল ফরওয়ার্ড দি, একদম আপনার কিন্তু লেখা আছে, আপনারা যদি পড়েন, হ্যাঁ, আমাদের কনস্টিটিউশন ওইখানে লেখা আছে সিইও উইল ফরওয়ার্ড ইট টু
ইলেকশন কমিশন। এখানে আপনারা কোনো পরিচালক তো ছিলেন না? না, এখন তো আমরা নেই, সিওর কাছে দেওয়া হচ্ছে, সিও করে এটা পাঠিয়ে দেওয়া হচ্ছে। জি আপনি বলছিলেন তারা আপনি বলছিলেন যে বিসিবি প্রেসিডেন্ট সর্বভাবে ক্ষমতাধিকারী হিসেবে সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে আপনারা রিফ্লেক্ট করতে পারেননি। তিনি যদি আসলে একাই সিদ্ধান্তটা নিয়ে থাকেন, সেই ব্যাপারে আপনারা আসলে এর আগে আমরা দেখতে পেয়েছিলাম যে ফারুক আহমেদ যেই সব সিদ্ধান্তগুলো নিচ্ছিলেন আপনারা অসন্তোষ প্রকাশ করেছিলেন, সবাই একসাথে ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন। তো এই ব্যাপারে আমিনুল ইসলাম বুলবুলের ব্যাপারে আপনারা কি অসন্তোষ প্রকাশ করেননি কেন এবং সেখানে চিঠি দেননি? ব্যাপারটা হচ্ছে কি যে এটার হচ্ছে ভেরি সিম্পল, এটি ইলেকশনের ব্যাপারে, একটা ডেটের ব্যাপারে। এটা যদি কন্টিনিউয়াস একটা প্রসেস হতো, যে লং টার্ম কোনো ডিসিশন এরকম হতো, তাহলে একটা কথা ছিল। এই কন্টিনিউয়াস প্রসেসের একটা ডিসিশন উনি সময়ের জন্যে উনি এই ডিসিশনটা নিয়েছেন। আপনি কাউন্সিলর পরিবর্তনের জন্য কি হয়েছে চিঠি চালাতেন, আসলে কতটা কাউন্সিলর পরিবর্তন হয়েছে, লিস্ট কত? এইটা এখন আমি আপনি রিসিভ করছেন না, আমি রিসিভ করি না। আমাদের ক্রিকেট বোর্ডের অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এটা রিসিভ করেছে। সো জিনিসটা হচ্ছে যে ওইখানেই আপনি তারাই বলতে পারবে, এবং যখন লিস্ট হবে আপনারাও পাবেন। বলেন। এখন আপনারা বলতেছেন যে ইলেকশন কমিশন উইল ডিসাইড, দে উইল পাবলিশ এভরিথিং। হ্যাঁ। আর যখন বুলবুল সাহেব হচ্ছে সিওর অপেক্ষা না করে চিঠি সাইন করে পাঠিয়ে দিত, তখন আপনারা ইলেকশন কমিশনের জন্য ওয়েট করলেন না কেন? আপনারা তো ফর্ম করেছেন আরো আগে। আপনারা তো এটা আপনার আমাদের প্রেসিডেন্টের সাথে জিজ্ঞেস করতে হবে। উনি তো আসে না। গণতন্ত্র অনুযায়ী ওনার সাহায্য করা দরকার। হ্যাঁ, যখন বলতেছেন আসছেন না, আপনি যখন চেয়ারে, তখন তো আপনাকে এই জিনিসটা বলতে হবে, ক্লারিফাই করতে আপনাকে, তাই না? বলতেছেন আসেন, এটা ওনাকে উনি যখন রিসাইন করেন না, এখন হচ্ছে উনি প্রকাশ করবেন না, এটা কেমন কথা? সেটা তো আপনাকে এটা বলতে হবে, কারণ ওনার রিপ্রেজেন্ট আপনি। মানে ওনার জন্য যেটা সুবিধা হয় সেটা করবে। এখন কথাটা হচ্ছে ওনার, আমি হলে আমারটা আমি আপনার ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারতাম। ওনার ডিসিশন ওনাকে জিজ্ঞেস করতে হবে, আপনারা যোগাযোগ করে ওনার থেকে জিজ্ঞেস করবেন। জি, লাস্ট কোয়েশ্চেন। এতগুলো লোক প্রাণ দিয়েছে এখানে, আন্দোলনে এত লোক প্রাণ দিয়েছে কোন স্বৈরাচার তৈরি করার জন্য নয়। আমরা আশা করব আপনার অন্তত এই যে একক ক্ষমতা, ঈশ্বর তুল্য ক্ষমতা তৈরি করে দিয়ে রেখেছেন, এই ক্ষমতার মানে অপব্যবহার তো হচ্ছেই, এটা ভবিষ্যতে নিশ্চয়ই আপনারা এখান থেকে সর্বোপরি অন্তত গণতান্ত্রিক প্রেসিডেন্ট বানাবেন। এরকম ঈশ্বর বা একনায়ক স্বৈরাচার প্রেসিডেন্ট না বানানো আমার মনে হয় উত্তম, কারণ এত লোক প্রাণ দিয়েছে, মনে রাখবেন আবার, এত লোক প্রাণ দিয়েছে এই স্বৈরাচারিত্ব হটানোর জন্য। হ্যাঁ, এটা তো আপনার আমাদের দেশ একটা ট্রানজিশনে গেছে, আমরা ওয়েলকাম করেছি। এটা একটা বাংলাদেশের জন্য, আমি তো পার্সোনালি মনে করি একটা বিরাট অ্যাচিভমেন্ট। আমরা মানে আমাদের ইয়াঙ্গার জেনারেশন হ্যাজ শোড আস দ্য ওয়ে হোয়াট শুড বি রিয়েল কান্ট্রি, কীভাবে চলা উচিত। সো ডেফিনেটলি যেহেতু একটা কনস্টিটিউশন আছে, নেক্সট ইজিএমে এটা যদি তোলে, সবাই মিলে ডিসিশন দিয়ে, এটা আমার পার্সোনাল মতামত যে হয়তো চেঞ্জ করা উচিত। জি, হ্যাঁ, এটা কালকেই জেনে যাবেন আপনারা, কারণ ওই যে টাইম ফ্রেমটা আছে তো। হ্যাঁ, কি জি, যে এটা তো পরে নতুন বোর্ড এসে করবে। হ্যাঁ তারিক ভাই, ক্রিকেট অর্গানাইজার হিসেবে তো মানে রুলস এন্ড রেগুলেশনস আপনি অনেক ভালো জানেন। জি, আমি সরাসরি জানতে চাচ্ছি যে একজন বোর্ড ডিরেক্টর হিসেবে, একজন অভিজ্ঞ ক্রিকেট সংগঠক হিসেবে আপনি কি এবার ইলেকশনে সরকারের হস্তক্ষেপ দেখছেন কিনা সো ফার? দেখেন, কথাটা হচ্ছে যে যেভাবে চলছে, অ্যাটলিস্ট আমি আমার ক্লাবেরটা বলতে পারবো, যেহেতু আমি এই কোয়েশ্চেনটা আপনার বলতে হবে যে জেলার থেকে যাদের এসেছেন তাদের এই কোয়েশ্চেনটা আপনি জিজ্ঞেস করলে এটার সদুত্তর পাবেন, কারণ আমি তাদের পক্ষ হয়ে তো বলতে পারছি। কিন্তু আমাদের যে ক্লাবের, হ্যাঁ, কিন্তু আমার যে দেখেন, আমরা তো আজকেই জানলাম, আজকে বোর্ড ডিরেক্টর হিসাবে কিন্তু আমি আজকেই জানলাম যে এরকম, বা আমিনুল ইসলাম বুলবুল সাহেব যেই চিঠিটা উনি সই করে দিচ্ছেন, তখন থেকেই জানলাম, এই লাস্ট 2-3 দিনে জানলাম যে এরকম একটা অ্যাডক কমিটি আর ইয়েতে হচ্ছে। সো যেটা হচ্ছে যে অ্যাডক কমিটির ব্যাপারে কিন্তু একটা জাজমেন্ট নেওয়া হয়েছে। হ্যাঁ,
আমার মনে হয় মাইন ভাই ওটাও পড়ে শুনিয়ে দিলে। আপনারা যদি অ্যালাউ করেন। হ্যাঁ আচ্ছা, সো এখানে একটা মতামতের জন্য, লিগ্যাল ওপিনিয়ন জন্য জাস্টিস মির্জা হোসেন হায়দার স্যারের কাছে প্রেরণ করা হয়েছিল। উনি একটা মতামত প্রদান করেছে যে অ্যাডহক কমিটির বিষয়টা। ওনার রিটেন মতামতে এই কথা উনি বলে দিয়েছে যে দেয়ার ইজ নো স্কোপ। আমি জিনিসটা অ্যাকচুয়ালি পড়ে শোনাই, তাহলে আপনাদের জন্য ভালো হবে। From the above provision of law and analysis thereof, there is no scope for any other person outside the committee, regular or ad hoc, to be nominated as a councillor from that particular association for the formation of general council and election of board of directors of BCB. So উনি স্পষ্ট করে বলে দিয়েছে ওনার মতামতে যে কমিটির বাইরে আসলে কারো নমিনেট হবার কোনো সুযোগ নেই। এই জিনিসটা উনি লিখিত দিয়েছে বোর্ড যখন তাকিয়ে করেছে। এটা আমরা আজকে এই আপনার কিছুক্ষণ আগে আমরা বোর্ডে এটা প্লেস করা হয়েছে। বলুন ভাই। হ্যাঁ একটা প্রশ্ন আছে যে যখন ফারুক ভাইকে সরানো হয় ক্রিকেট বোর্ড থেকে, অবভিয়াসলি ওটা গভর্নমেন্টের একটা হস্তক্ষেপ ছিল। ফারুক ভাই ওয়াজ পার্ট অফ দ্য গভর্নমেন্টস কোটা ইন দি ক্রিকেট বোর্ড এন্ড দেন হি ওয়াজ রিমুভড। আমরা শুনেছি যে আপনাদের ছিল একটা, মানে আপনারা একটা কমপ্লেইন করেছিলেন, তার মানে অ্যাজ ইউ সেড যে যদি লং টার্ম কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা করবেন। দ্যাট ডিডন্ট হ্যাভ আ গ্রেট মানে ক্রিকেট বোর্ডের কে সুনাম এনে দেয়নি ওই ঘটনা। কারেক্ট। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে এখন আমরা যা দেখছি যে কোনো আজকাল তো কেমন না যে শুধু ক্রিকইনফো বা ক্রিকবাজের মাধ্যমে মানুষ নিউজ জানে, আমাদের দেশে যত মিডিয়া আছে তাদেরও ইংলিশ ভার্সন থাকে, সো দে গেট অল দ্য নিউজ। ইটস নট অ্যাজ ইফ যে আমরা একটা মাধ্যম থেকে নিউজ জানি। সো পুরো পিকচারটাই এমন হচ্ছে যে এই যে ইলেকশন প্রসেসটা নিয়ে অনেক ধরনের ক্লাউড, মানে অনেক ধরনের কথাবার্তা, এই যে আজকের প্রেস কনফারেন্স, ইটস নট আ গ্রেট লুক ফর দ্য ক্রিকেট বোর্ড। আপনারা এই ক্রিকেট বোর্ডটা রেখে যাচ্ছেন। ইজ দ্য ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, দ্য কারেন্ট প্রেসিডেন্ট, ইজ হি প্রাউড অফ হোয়াট হি হ্যাজ ডান? ওই যে আবার আমি বলবো যে আই ক্যান টক অ্যাবাউট মাই ডিপার্টমেন্টস। হ্যাঁ, এটা তো একজনের ওনার প্রেসিডেন্ট নিজে এটার বলতে হবে, ওনার পক্ষ হয়তো আমি বলতে পারবো না, কিন্তু আমি যেটা মুখপাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পোকসপারসন, হ্যাঁ, মিডিয়া কমিটির চেয়ারম্যান, it's fully authority and responsibility to disclose or declare anything from your side. আপনি BCB president, আপনি বিব্রত বোধ করছেন কিনা the way your president did his activity? না, আমি তো আপনি কনফিডেন্টলি বলতেন আমরা বাংলাদেশ ভালো খেলে বলি না যে অসাধারণ খেলেছে, তো ওনার খেলাটা কি ভালো হয়নি নাকি, যে কারণে বলতে চাচ্ছেন না? না, সবাই তো দোষে গুণে সবারই বলার তো কিছু না। আমার কথাটা হচ্ছে ওনার কার্য, মানে যেটা ওনার কাজের ফল উনি ওনারই ইয়েতে। আপনারা কি দাও 25 জন ডিরেক্টর কেন বিসিবিতে? 25 জন না, 9, আমরা 9 জন এখন। আমি বলছি আমি যেভাবে দেখি, হ্যাঁ দেখেন, আমি আপনাকে যেই আনসারটা দিতে চাচ্ছি হয়তো আপনার মনোপুতি হবে না, কিন্তু কথাটা হচ্ছে যে আমার যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের আমি দায়বদ্ধতা আছে। এখন আমাদের আমিনুল ইসলামের প্রেসিডেন্ট সাহেব যেসব ডিসিশন নিয়েছেন, এটার রেসপন্সিবিলিটি অ্যাকচুয়ালি ওনার কাছে বর্তায়। সো আমার যেটা হচ্ছে আমি বলতে পারি, আমি তো জাস্ট স্পোকম্যান, হোয়াট এভার বোর্ডে ডিসকাশন হয়েছে আমি জাস্ট প্রেজেন্টিং টু ইউ। ব্যালেন্স যা আপনাদের কোয়েশ্চেন ছিল, বাকি যে কোয়েশ্চেনগুলি ছিল সেইগুলির কিছু উত্তর অ্যাকচুয়ালি আমার জানা নাই, আর আমিও এই ব্যাপারে মতামত দিতে চাচ্ছি না, যেহেতু দিস ইজ দ্য লাস্ট বোর্ড মিটিং। আপনারা ওনার সাথে যোগাযোগ করে আনসারগুলি চেতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনারা তো 1398 কোটি টাকার কথা বললেন যে জি, 1398 আপনাদের, হ্যাঁ সবকিছু যেহেতু গুছিয়ে নিয়েছেন, হ্যাঁ, ফিক্সিং এর একটা রিপোর্টের কথা ছিল। আপনারা যেমন বলেছেন যে বিপিএল সামনের বছর নেক্সট আসরটা কে আয়োজন করবে, এটা নেক্সট হচ্ছে নেক্সট যে কমিটি তারা সিদ্ধান্ত নেবে যে কবে আয়োজন করবে। বিপিএল ফিক্সিং এর যে রিপোর্টটা, এটা এখনো আসলে সিদ্ধান্তগুলো না সিদ্ধান্ত না, এটা একটা প্রসেসে আছে, কিন্তু জিনিসটা বোঝেন, এটার একটা প্রসেস আছে। ফার্স্ট স্টেপটা ছিল যে আমাদের আকসু বা কমপ্লেন আমরা অ্যাকসেপ্ট করে একটা কমিটি বানায়, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বানায়, তারাও কিন্তু রেকমেন্ডেশন করেছে কিছু। সেইটার অনুযায়ী উনি আরও লিগ্যাল পয়েন্ট বলতে পারবে যে তারপরে সেকেন্ড স্টেজ, একটা লোককে তো জাস্ট আপনি সন্দেহ করছেন,
সেটার ফার্দার ইনভেস্টিগেশন হওয়ার জন্যে আরেকটা কমিটি করে দেওয়া হয়েছে, যেখান থেকে তারা ডিটারমাইন করবে। সো সেই কার্যকলাপ কিন্তু চলছে। প্লাস আপনি জানেন আমাদের অ্যালেক্স মার্শালের মতো একটা সাংঘাতিক এক্সপিরিয়েন্স একজনকে নেওয়া হয়েছে, উনিও আবার রিসেন্টলি আবার আসছে। সো এই ডিসকাশনগুলি যেই কমিটি আমরা বানিয়ে দিয়েছি সেই কমিটি আপনার ডিসাইড করবে নেক্সট কোর্স। এগুলি কিন্তু একটা আপনি এত সহজ ডিসিশন না, আপনি বোর্ড মিটিংও এটা হ্যান্ডেল করে। হ্যাঁ, একটু পড়ে শোনান কি আছে। সো এটা 20 তারিখের যে বোর্ড মিটিং হয়েছিল সেখানেও আসলে এই অ্যান্টি করাপশনের স্টেপসগুলা আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে। সো সেখানে ওই কমিটির উনি যেটা বললেন যে কমিটির একটা রিভিউ ছিল, সেই রিভিউটা শোনা হয়েছে এবং ফার্দার কোর্স অফ অ্যাকশনের জন্য এটাকে প্রেরণ করা হয়েছে। এবং অ্যাজ ই সেড যে আইসিসির অ্যান্টি করাপশন জেনারেল ম্যানেজার মিস্টার অ্যালেক্স মার্শাল, সেও আমাদেরকে অ্যাসিস্ট করবে, এইড করবে ইন হ্যান্ডলিং দিস থিং। বাট এটার একটা টোটাল আইনি প্রক্রিয়া আছে তো, এবং বিসিবি হ্যাজ অ্যাডপ্টেড আইসিসির অ্যান্টি করাপশন কোড। সো সেই কোডের বিভিন্ন ধারা অনুযায়ী যে প্রক্রিয়াগুলো সেগুলোতে নেক্সট আগানো হবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।